নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে। আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী। এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প। চলুন আজ আমরা শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষ কথা গল্পটি। জীবনের প্রবহমান ঘোলা রঙের হযবরলোর মধ্যে হঠাৎ যেখানে গল্পটা আপন রূপ ধরে সদ্য দেখা দেয়, তার অনেক পূর্ব থেকেই নায়ক নায়িকারা পরিচয়ের সূত্র গেঁথে আসে। পিছন থেকে সেই প্রাকগাল্পিক ইতিহাসের ধারা অনুসরণ করতেই হয়। তাই কিছু সময় নেব আমি যে কে সেই কথাটাকে পরিষ্কার করবার জন্য। কিন্তু নামধাম ভাড়াতে হবে, নইলে জানাশোনা মহলের জবাবদিহি সামলাতে পারবো না। কি নাম নেব তাই ভাবছি। রোমান্টিক নামকরণের দ্বারা গোড়া থেকেই গল্পটাকে বসন্তর আগে পঞ্চম সুরে বাঁধতে চাইনে। নবীন মাধব নামটা বোধহয় চলে যেতে পারবে, ওর বাস্তবের শ্যামলা রংটা ধুয়ে ফেলে করা যেতে পারত নবারুণ সেনগুপ্ত। কিন্তু তাহলে খাঁটি শোনাতো না, গল্পটা নামের বড়াই করে লোকের বিশ্বাস হারাতো। লোকে মনে করত ধার করা জামিয়ার পরে সাহিত্য সভায় বাবুয়ানা করতে এসেছে। আমি বাংলাদেশের বিপ্লবী দলের একজন। ব্রিটিশ সমাজের মহাকর্ষ শক্তি আন্দামান তীরের খুব কাছাকাছি টান মেরেছিল। নানা বাঁকা পথে সিআইডির ফাঁস এড়িয়ে এড়িয়ে গিয়েছিলুম আফগানিস্তান পর্যন্ত। অবশেষে পৌঁছেছি আমেরিকায় খালাসির কাজ নিয়ে। পূর্ববঙ্গীয় জেদ ছিল মজ্জায়। একদিনও ভুলিনি যে ভারতবর্ষের হাতে পায়ের শিকলে উখো ঘষতে হবে দিনরাত যতদিন বেঁচে থাকি। কিন্তু বিদেশে কিছুদিন থাকতেই একটা কথা নিশ্চিত বুঝেছিলুম, আমরা যে প্রণালীতে বিপ্লবের পালা শুরু করেছিলাম সে যেন আতশবাজিতে পটকা ছোঁড়ার মতো। তাতে নিজের পোড়া কপাল পুড়িয়েছি অনেকবার। দাগ পড়েনি ব্রিটিশ রাজরক্তে। আগুনের ওপর পতঙ্গের অন্ধ আসক্তি। যখন সদর্পে ঝাঁপ দিয়ে পড়ছিলুম তখন বুঝতে পারিনি সেটাতে ইতিহাসের যজ্ঞানল জ্বালানো হচ্ছে না, জ্বালাচ্ছি নিজেদের খুব ছোট ছোট চিতানল। ইতিমধ্যে ইউরোপীয় মহাসমারোহের ভীষণ প্রলয় রূপ তার অতি বিপুল আয়োজন সমেত চোখের সামনে দেখা দিয়েছিল। এই যুগান্তর স্বাধীনী সর্বনাশাকে আমাদের খোড়ঘরের চণ্ডী মণ্ডপে প্রতিষ্ঠা করতে পারব সে দুরাশা মন থেকে লুপ্ত হয়ে গেল। সমারোহ করে আত্মহত্যা করবার মতো আয়োজন ঘরে নেই। তখন ঠিক করলুম ন্যাশনাল দুর্গের গোড়া পাকা করতে হবে। স্পষ্ট বুঝতে পেরেছিলুম বাঁচতে যদি চাই, আদিম যুগের হাত দুখানায় যে কটা নখ আছে তা দিয়ে লড়াই করা চলবে না। এ যুগে যন্ত্রের সঙ্গে যন্ত্রের দিতে হবে পাল্লা। যেমন তেমন করে মরা সহজ, কিন্তু বিশ্বকর্মার চেলাগিরি করা সহজ নয়। অধীর হয়ে ফল নেই, গোড়া থেকেই কাজ শুরু করতে হবে। পথ দীর্ঘ, সাধনা কঠিন। দীক্ষা নিলুম যন্ত্রবিদ্যায়। ডেট্রয়েটে ফোর্ডের মোটর কারখানায় কোনো মতে ঢুকে পড়লুম। হাত পাকাচ্ছিলুম, কিন্তু মনে হচ্ছিল না খুব বেশি দূর এগোচ্ছি। একদিন কি দুর্বুদ্ধি ঘটল, মনে হলো ফোর্ডকে যদি একটুখানি আভাস দিই যে আমার উদ্দেশ্য নিজের উন্নতি করা নয়, দেশকে বাঁচানো, তাহলে স্বাধীনতা পূজারী আমেরিকার ধন সৃষ্টির জাদুকর বুঝি খুশি হবে, এমনকি আমার রাস্তা হয়তো করে দেবে প্রশস্ত। ফোর্ড চাপা হাসি হেসে বললে, আমার নাম হেনরি ফোর্ড, পুরাতন ইংরেজি নাম। আমাদের ইংল্যান্ডের মামাতো ভাইরা অকেজো, তাদের আমি কেজো করব, এই আমার সংকল্প। আমি ভেবেছিলাম ভারতীয়কেও কেজো করে তুলতে উৎসাহ হতেও পারে। একটা কথা বুঝতে পারলাম, টাকাওয়ালার দরদ টাকাওয়ালাদেরই পড়ে। আর দেখলুম এখানে চাকা তৈরির চক্রপথে শেখা বেশি দূর এগোবে না।
এই উপলক্ষে একটা বিষয়ে চোখ খুলে গেল, সে হচ্ছে এই যে যন্ত্রবিদ্যা শিক্ষার আরও গোড়ায় যাওয়া চাই। যন্ত্রের মাল মশলা সংগ্রহ শিখতে হবে। ধরনী শক্তিমানদের জন্য জমা করে রেখেছেন তার দুর্গম জঠরে কঠিন পদার্থ, এই নিয়ে দিগ্বিজয় করেছে তারা। আর গরিবদের জন্য রয়েছে তার উপরের স্তরের ফসল, হাড় বেরিয়েছে তাদের পাঞ্জরায়, চুপসে গেছে তাদের পেট। আমি লেগে গেলুম খনিজ বিদ্যা শিখতে। ফোর্ড বলেছে, ইংরেজ অকেজো, তার প্রমাণ হয়েছে ভারতবর্ষে। একদিন হাত লাগিয়েছিল তারা নীল চাষে, আর একদিন চায়ের চাষে। সিভিলিয়ানের দল দপ্তরখানায় তকমা পড়া ল অ্যান্ড অর্ডারের ব্যবস্থা করেছে, কিন্তু ভারতের বিশাল অন্তর্ভাণ্ডারের সম্পদ উদ্ঘাটিত করতে পারেনি। মানবচিত্তের কি প্রকৃতির! বসে বসে পাটের চাষির রক্ত নিংড়েছে। জামশেদ টাটাকে সেলাম করেছি সমুদ্রের ওপার থেকে। ঠিক করেছি আমার কাজ পটকা ছোঁড়া নয়, শীত কাটতে যাব পাতালপুরীর পাথরের প্রাচীরে। মায়ের আঁচল ধরা বুড়ো খোকাদের দলে মিশে মা মা ধ্বনিতে মন্তর পড়ব না, আর দেশের দরিদ্রকে অক্ষম, অভুক্ত, অশিক্ষিত দরিদ্র বলেই মানব। দরিদ্র নারায়ণ বুলি নিয়ে তার নামে মন্তর বানাবো না। প্রথম বয়সে এরকম বচনের পুতুল গড়া খেলা অনেক খেলেছি। কবিদের কুমোর বাড়িতে স্বদেশের যে রাংতা লাগানো প্রতিমা করা হতো, তার সামনে বসে বসে অনেক চোখের জল ফেলেছি। কিন্তু আর নয়, এই জাগ্রত বুদ্ধির দেশে এসে বাস্তবকে বাস্তব বলে জেনেই শুকনো চোখে কোমর বেঁধে কাজ করতে শিখেছি। এবার গিয়ে বেরিয়ে পড়বে এই বিজ্ঞানী কাঙাল কোদাল নিয়ে, কুড়ুল নিয়ে, হাতুড়ি নিয়ে দেশের গুপ্তধনের তল্লাশে। এই কাজটাকে কবির গদগদ কণ্ঠের চেলারা দেশমাতৃকার পূজা বলে চিনতেই পারবে না। ফোর্ডের কারখানা ঘর ছেড়ে তারপরে 9 বছর কাটিয়েছি খনিবিদ্যা, খনিজবিদ্যা শিখতে। ইউরোপের নানা কেন্দ্রে ঘুরেছি, হাতে কলমে কাজ করেছি, দু একটা যন্ত্রকৌশল নিজেও বানিয়েছি। তাতে উৎসাহ পেয়েছি অধ্যাপকদের কাছে, নিজের উপরে বিশ্বাস হয়েছে, ধিক্কার দিয়েছি ভূতপূর্ব মন্ত্রমুগ্ধ অকৃতার্থ নিজেকে। আমার ছোট গল্পের সঙ্গে এইসব বড় বড় কথার একান্ত যোগ নেই। বাদ দিলে চলতো, হয়তো ভালোই হতো, কিন্তু এই উপলক্ষে একটা কথা বলার দরকার ছিল, সেটা বলি। যৌবনের গোড়ার দিকে নারী প্রভাবের ম্যাগনেটিজমে জীবনের মেরু প্রদেশের আকাশে যখন আরোরার রঙিন ছটার আন্দোলন ঘটতে থাকে, তখন আমি ছিলুম অন্যমনস্ক, একেবারে কোমর বেঁধে অন্যমনস্ক। আমি সন্ন্যাসী, আমি কর্মযোগী, এইসব বাণীর দ্বারা মনের আগল শক্ত করে আঁটা ছিল। কন্যাদায়িকরা যখন আশেপাশে আনাগোনা করছিল, আমি স্পষ্ট করেই বলেছি, কন্যার কুষ্ঠিতে যদি অকাল বৈধব্যযোগ থাকে, তবেই যেন কন্যার পিতা আমার চিন্তা করেন। পাশ্চাত্য মহাদেশে নারী সঙ্গ ঠেকাবার বেড়া নেই। সেখানে আমার পক্ষে দুর্যোগের বিশেষ আশঙ্কা ছিল। আমি যে সুপুরুষ, দেশে থাকতে নারীদের মুখে সে কথা চোখের মৌন ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় শোনবার কোনো সম্ভাবনা ছিল না। তাই এই তথ্যটা আমার চেতনার বাইরে পড়েছিল। বিলেতে গিয়ে যেমন আবিষ্কার করেছি সাধারণের তুলনায় আমার বুদ্ধি বেশি আছে, তেমনি ধরা পড়েছিল আমাকে দেখতেও ভালো। আমার এদেশি পাঠকদের মনে ঈর্ষা জন্মাবার মতো অনেক কাহিনীর ভূমিকা দেখা দিয়েছিল, কিন্তু হলপ করে বলছি, আমি তাদের নিয়ে ভাবের কুহকে মনকে জমাট বাঁধতে দিইনি। হয়তো আমার স্বভাবটা কড়া। পশ্চিমবঙ্গের শৌখিনদের মতো ভাবালুতায় আর্দ্র চিত্তে নয়, নিজেকে পাথরের সিন্দুক করে তার মধ্যে আমার সংকল্পকে ধরে রেখেছিলুম। মেয়েদের নিয়ে রসের পালা শুরু করে তারপর সময় বুঝে খেলা ভঙ্গ করা, সেও ছিল আমার প্রকৃতি বিরুদ্ধ। আমি নিশ্চয়ই জানতুম যে জেদ নিয়ে আমি আমার ব্রতের আশ্রয়ে বেঁচে আছি,
এক পা ফসকালে সে জিদ নিয়ে আমার ভাঙা ব্রতের তলায় পিষে মরতে হবে। আমার পক্ষে এর মাঝখানে কোনো ফাঁকির পথ নেই। তাছাড়া আমি জন্ম পাড়া গেয়ে মেয়েদের সম্বন্ধে আমার সেকেলে সংকোচ ঘুঁচতে চাই না। তাই মেয়েদের ভালোবাসা নিয়ে যারা অহংকারের বিষয় করে আমি তাদের অবজ্ঞা করি। বিদেশি ভালো ডিগ্রি পেয়েছিলুম, সেটা এখানে চাকরির কাজে লাগবে না জেনে ছোটনাগপুরে চন্দ্রবংশীয় এক রাজার, মনে করা যাক চণ্ডবীর সিংহের দরবারে কাজ নিয়েছিলুম। সৌভাগ্যক্রমে তার ছেলে দেবিকা প্রসাদ কিছুদিন কেমব্রিজে পড়াশোনা করেছিলেন। দৈবাৎ তার সঙ্গে আমার দেখা হয়েছিল জুরিকে। সেখানে আমার খ্যাতি তার কানে গিয়েছিল। তাকে বুঝিয়েছিলাম আমার প্ল্যান। শুনে খুব উৎসাহিত হয়ে তাদের স্টেটে আমাকে জিওলজিক্যাল সার্ভের কাজে লাগিয়ে দিলেন। এমন কাজে ইংরেজকে না দেওয়াতে উপরিস্তরের বায়ুমণ্ডল বিক্ষুব্ধ হয়েছিল। কিন্তু দেবিকা প্রসাদ ছিলেন ঝাঁঝালো লোক। বুড়ো রাজার মন টলমল করা সত্ত্বেও টিকে গেলুম। এখানে আসবার আগে মা আমাকে বললেন, বাবা, ভালো কাজ পেয়েছো, এবার একটা বিয়ে করো, আমার অনেক দিনের স্বাদ মিটুক। আমি বললুম, অর্থাৎ কাজ মাটি করো। আমার যে কাজ তার সঙ্গে বিয়ের তাল মিলবে না। দৃঢ় সংকল্প, ব্যর্থ হলো মায়ের অনুনয়। যন্ত্রতন্ত্র সমস্ত বেঁধে ছেদে নিয়ে চলে এলুম জঙ্গলে। এবার আমার দেশব্যাপী কীর্তি সম্ভাবনার ভাবী দিগন্তে হঠাৎ যে একটুকু গল্প ফুটে উঠল, তাতে আলেয়ার চেহারাও আছে, আরও আছে শুকতারার। নিচের পাথরকে প্রশ্ন করে মাটির সন্ধানে বেরুচ্ছিলুম বনে বনে। পলাশ ফুলের রাঙা রঙের মাতলামিতে তখন বিভোর আকাশ। শালগাছে ধরেছে মঞ্জরি, মৌমাছি ঘুরে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে। ব্যবসাদাররা মৌ সংগ্রহে লেগে গিয়েছে। কুলের পাতা থেকে জমা করছে তসরের রেশমের গুটি। সাঁওতালরা কুড়োচ্ছে পাকা মহুয়া ফুল। ঝিরঝিরে শব্দে হালকা নাচের ওড়না ঘুরিয়ে চলেছিল একটি ছিপছিপে নদী। আমি তার নাম দিয়েছিলুম তনিকা। এটা কারখানা ঘর নয়, কলেজ ক্লাস নয়, এ সেই সুখতন্দ্রায় আবিল প্রদেশের রাজ্য, যেখানে একলা মন পেলে প্রকৃতি মায়াবিনী তার উপরেও রং রেজিনির কাজ করে, যেমন সে করে সূর্যাস্তের পটে। মনটাতে একটু আবেশের ঘোর লেগেছিল, মন্থর হয়ে এসেছিল কাজের চাল। নিজের উপরে বিরক্ত হয়েছিলুম, ভিতর থেকে জোর লাগাচ্ছিলুম দাঁড়ে। মনে করেছিলুম ট্রপিক্যাল আবহাওয়ায় মাকড়সার জালে জড়িয়ে পড়লুম বুঝি। শয়তানি ট্রপিক্স এদেশে জন্মকাল থেকে হাত পাখার হাওয়ায় হাড়ের মন্ত্র চালাচ্ছে আমাদের রক্তে। এড়াতে হবে তার শ্বেত সিন্ধু জাদু। বেলা পড়ে এলো। এক জায়গায় মাঝখানে চড় ফেলে দুভাগে চলে গিয়েছে নদী। সেই বালুর দ্বীপে স্তব্ধ হয়ে বসে আছে বকের দল। দিন অবসানে রোজ এই দৃশ্যটি ইঙ্গিত করত আমার কাজের বাঁক ফিরিয়ে দিতে। ঝুলিতে মাটি পাথরের নমুনা নিয়ে ফিরে চলছিলুম আমার বাংলো ঘরে। সেখানে ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে। অপরাহ্ন আর সন্ধ্যার মাঝখানে দিনের যে একটা পোড়ো জমির মতো ফালতু অংশ আছে, একলা মানুষের পক্ষে সেটা কাটিয়ে চলা শক্ত, বিশেষত নির্জন বনে। তাই আমি ওই সময়টা রেখেছি পরখ করার কাজে। ডাইনামোতে বিজলি বাতি জ্বালাই, কেমিক্যাল নিয়ে, মাইক্রোস্কোপ নিয়ে, নিক্তি নিয়ে বসি। এক একদিন রাত দুপুর পেরিয়ে যায়। আজ আমার সন্ধানে এক জায়গায় ম্যাঙ্গানিজের লক্ষণ যেন ধরা পড়েছিল, তাই দ্রুত উৎসাহে চলেছিলুম। কাকগুলো মাথার উপর দিয়ে গেরুয়া রঙের আকাশে কা কা শব্দে চলেছিল বাসায়। এমন সময় হঠাৎ বাধা পড়ল আমার কাজে ফেরায়। 5টি শাল গাছের বুহ ছিল বনের পথে একটা ঢিবির উপরে। সেই বেষ্টনীর মধ্যে কেউ বসে থাকলে কেবল একটি মাত্র ফাঁকের মধ্য দিয়ে তাকে দেখা যায়। হঠাৎ চোখ এড়িয়ে যাবারই কথা। সেদিন মেঘের মধ্যে আশ্চর্য একটা দীপ্তি ফেটে পড়েছিল। বনে সেই ফাঁকটাতে ছায়ার ভিতরে রাঙা আলো যেন
দিগঙ্গনার গাঁট ছেঁড়া সোনার মুঠোর মতো ছড়িয়ে পড়েছে। ঠিক সেই আলোর পথে বসে আছে মেয়েটি, গাছের গুঁড়িতে হেলান দিয়ে পা দুটি বুকের কাছে গুটিয়ে এক মনে লিখছে একটা ডায়েরির খাতা নিয়ে। এক মুহূর্তে আমার আছে প্রকাশ পেল একটা অপূর্ব বিস্ময়। জীবনে এই রকম দৈবাত ঘটে। পূর্ণিমার বান ডেকে আসার মতো বক্ষতটে ধাক্কা দিতে লাগলো জোয়ারের ঢেউ। গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে চেয়ে রইলুম। একটা আশ্চর্য ছবি চিহ্নিত হতে লাগলো মনের চিরস্মরণীয় গাড়ে। আমার বিস্তৃত অভিজ্ঞতার পথে অনেক অপ্রত্যাশিত মনোহরের দরজায় ঠেকেছে মন। পাশ কাটিয়ে চলে গেছি। আজ মনে হলো জীবনের একটা কোনো চরমের সংস্পর্শে এসে পৌঁছলুম। এমন করে ভাবা, এমন করে বলা আমার একেবারেই অভ্যস্ত নয়। যে আঘাতে মানুষের নিজের অজানা একটা অপূর্ব স্বরূপ ছিটকিনি খুলে অবিবারিত হয়, সেই আঘাত আমাকে লাগলো কি করে? বারবার আমি জানি আমি পাহাড়ের মতো খটখটে নিরেট, ভিতর থেকে উছলে পড়ল ঝর্ণা। একটা কিছু বলতে ইচ্ছে করছিল, কিন্তু মানুষের সঙ্গে সবচেয়ে বড় আলাপের প্রথম কথাটি কি হতে পারে ভেবে পাইনে। সে হচ্ছে খ্রিস্টীয় পুরাণের প্রথম সৃষ্টির বাণী, আলো জাগুক, অব্যক্ত হয়ে যাক ব্যক্ত। একসময় মনে হলো মেয়েটি ওর আসল নাম পরে জেনেছি, কিন্তু সেটা ব্যবহার করব না। ওকে নাম দিলুম অচিরা। মানে কি? মানে এই, যার প্রকাশ হতে বিলম্ব হলো না, বিদ্যুতের মতো রইল ওই নাম। মুখ দেখে মনে হলো অচিরা জানতে পেরেছে কে একজন আড়ালে দাঁড়িয়ে আছে। উপস্থিতির একটা নীরব ধ্বনি আছে বুঝি। লেখা বন্ধ করেছে, অথচ উঠতে পারছে না। পলায়নটা পাছে বড্ড বেশি স্পষ্ট হয়। একবার ভাবলুম, বলি মাপ করুন। কি মাপ করা, কি অপরাধ, কি বলবো তাকে? একটু তফাতে গিয়ে বিলিতি বেঁটে কোদাল নিয়ে মাটিতে খোঁচা মারবার ভান করলুম। ঝুলিতে একটা কি পুড়লুম, সেটা অত্যন্ত বাজে। তারপর ঝুঁকে পড়ে মাটিতে বিজ্ঞানী দৃষ্টি চালনা করতে করতে চলে গেলুম। কিন্তু নিশ্চয়ই মনে জানি, যাকে ভোলাবার চেষ্টা করেছিলুম তিনি ভোলেননি। মুগ্ধ পুরুষ চিত্তের দুর্বলতার আরও অনেক প্রমাণ তিনি আরও অনেকবার পেয়েছেন, সন্দেহ নেই। আশা করলুম আমার বেলায় এটা তিনি মনে মনে উপভোগ করেছেন। এর চেয়ে বেড়া আর অল্প একটু যদি ডিঙ্গুতুম, তাহলে তাহলে কি হতো কি জানি। রাগতেন না রাগের ভান করতেন? অত্যন্ত চঞ্চল মন নিয়ে চলেছি আমার বাংলো ঘরের পথে। এমন সময় আমার চোখে পড়ল দুই টুকরায় ছিন্ন করা একখানি চিঠির খাম। এটাকে জিওলজিক্যাল নমুনা বলে না, তবু তুলে দেখলুম। নামটা ভবতোষ মজুমদারের, ICS, ঠিকানা ছাপড়া, মেয়েলি হাতের লেখা। টিকিট লাগানো আছে, তাতে ডাকঘরের ছাপ নেই। যেন কুমারীর দ্বিধা। আমার বিজ্ঞানী বুদ্ধি স্পষ্ট বুঝতে পারলুম এই ছেঁড়া চিঠির খামের মধ্যে একটা ট্র্যাজেডির ক্ষতচিহ্ন আছে। পৃথিবীর ছেঁড়া স্তর থেকে তার বিপ্লবের ইতিহাস বের করা আমাদের কাজ। সেই আমার সন্ধানপটু হাত এই ছেঁড়া খামের রহস্য আবিষ্কার করতে সংকল্প করলে। ইতিমধ্যে ভাবছি নিজের অন্তঃকরণের রহস্য অভূতপূর্ব। এক একটা বিশেষ অবস্থার সংস্পর্শে তার ভাবখানা কি যে একটা নতুন আকারে দানা বেঁধে দেখা দেয়, এবারে তার পরিচয়ে বিস্মিত হয়েছি। এতদিন যে মনটা নানা কঠিন অধ্যাবসায় নিয়ে শহরে শহরে জীবনের লক্ষ্য সন্ধানে ঘুরেছে, তাকে স্পষ্ট করে চিনেছিলুম। ভেবেছিলুম সেই আমার সত্যকার স্বভাব। তার আচরণের ধ্রুবত্ব সম্বন্ধে আমি হলফ করতে পারতুম, কিন্তু তার মধ্যে বুদ্ধি শাসনের বহির্ভূত যে একটা মূঢ় লুকিয়েছিল, তাকে এই প্রথম দেখা গেল। ধরা পড়ে গেল আরণ্যক, যে যুক্তি মানে না, যে মোহ মানে। বনের একটা মায়া আছে, গাছপালার নিঃশব্দ চক্রান্ত, আদিম প্রাণীর মন্ত্রধ্বনি। দিনে দুপুরে ঝাঁঝা করে তার উদ্দাত্ত সুর, রাতে দুপুরে
মন্দ্র গম্ভীর ধ্বনি গুঞ্জন করতে থাকে জীব চেতনায়। আদিম প্রাণের গূঢ় প্রেরণায় বুদ্ধিকে দেয় আবিষ্ট করে। জিওলজির চর্চার মধ্যেই ভিতরে ভিতরে এই আরণ্যক মায়ার কাজ চলছিল। খুঁজছিলুম রেডিয়ামের কণা, যদি কৃপণ পাথরের মুঠির মধ্য থেকে বের করা যায়। দেখতে পেলুম অচিরাকে কুসুমিত শালগাছের ছায়ালোকের বন্ধনে। এর পূর্বে বাঙালি মেয়েকে দেখেছি সন্দেহ নেই, কিন্তু সব কিছু থেকে স্বতন্ত্রভাবে এমন একান্ত করে তাকে দেখবার সুযোগ পাইনি। এখানে তার শ্যামল দেহের কোমলতায় বনের লতাপাতা আপন ভাষা যোগ করে দিল। বিদেশিনী রূপসী তো অনেক দেখেছি, যথোচিত ভালোও লেগেছে, কিন্তু বাঙালি মেয়ে এ যেন প্রথম দেখলুম। ঠিক যে জায়গায় তাকে সম্পূর্ণ দেখা যেতে পারে। এই নিভৃত বনের মধ্যে সে নানা পরিচিত অপরিচিত বাস্তবের সঙ্গে জড়িয়ে মিশিয়ে নেই। দেখে মনে হয় না সে বেনি দুলিয়ে ডায়োসিসনে পড়তে যায়, কিংবা বেথুন কলেজের ডিগ্রিধারিণী, কিংবা বালিগঞ্জের টেনিস পার্টিতে উচ্চ কলহাস্যে চা পরিবেশন করে। অনেক দিন আগে ছেলেবেলায় হারু ঠাকুর কিংবা রাম বসুর যে গান শুনে তারপরে ভুলে গিয়েছিলুম, যে গান আজ রেডিওতে বাজে না, গ্রামোফোনে পাড়া মুখরিত করে না, জানি নে কেন মনে হলো সেই গানের সহজ রাগিনীতে ওই বাঙালি মেয়েটির রূপের ভূমিকা। মনে রইল সই মনের বেদনা। এই গানের সুরে যে একটা করুণ ছবি আছে, সে আজ রূপ নিয়ে আমার চোখে স্পষ্ট ফুটে উঠল। এও সম্ভব হলো কোন প্রবল ভূমিকম্পের পৃথিবীর যে তলায় লুকোনো আগ্নেয় সামগ্রী উপরে উঠে পড়ে। জিওলজি শাস্ত্রে তা পড়েছি। নিজের মধ্যে দেখলুম সেই নিচের তলায় অন্ধকারের তপ্ত বিগলিত জিনিসকে হঠাৎ উপরের আলোতে। কঠোর বিজ্ঞানী নবীন মাধবের অটল অন্তঃস্তরে এই উলটপালট আমি কোনোদিন আশা করতে পারিনি। বন্ধুরা, গল্পটি আজ এখানেই শেষ করলাম। এর পরবর্তী পর্বগুলি আবার পরবর্তী কোনো একদিন শোনাবো। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান। আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে দিন, কারণ আপনাদের সহযোগিতাই আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে।